দেশে করোনায় একদিনে ১৩ জন সহ মৃত্যু প্রায় ২০০, নতুন শনাক্ত ৭০০-র বেশি, আক্রান্ত ছাড়ালো ১২,০০০। ঢাকা বিশ্ববিদ্যালয়েও নমুনা পরীক্ষা শুরু। এক মাস পর মসজিদগুলোতে শুরু হলো জামাতে নামাজ আদায়, শারীরিক দূরত্ব বজায় রেখে অংশ নিলেন মুসল্লিরা। মাত্র ৩ মন্ত্রীকে নিয়ে বসলো মন্ত্রী পরিষদ বৈঠক। ১২ই মে ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন জুন থেকে বাংলাদেশে পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা ঔষধ প্রশাসনের। ২০ মের মধ্যে পাওয়া যাবে রেমডেসিভির। এবং গুদাম ও বন্দরে পড়ে আছে চট্টগ্রামের টেরি বাজারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার পণ্য। ঈদের মৌসুমে বেচা বিক্রি না হওয়ায় বড় ধরনের ক্ষতির শঙ্কা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশে করোনায় একদিনে মারা গেছেন ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৯-এ। ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭০৬ জনের দেহে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১২,৫০০। এদিন সুস্থ হন ১৩০ জন। লকডাউন শিথিল ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রেক্ষাপটে একটি স্বাস্থ্য ও কারিগরি নির্দেশনা জারির কথাও জানানো হয় ব্রিফিংয়ে। দেশে করোনা আক্রান্তের ৬১তম দিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন ছিল অনেকটা অসম্পূর্ণ। এদিন আক্রান্তের তথ্য দেয়া হলেও মৃতের সংখ্যা জানানো হয়নি। মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না, এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। বুলেটিন প্রচারের ৩ ঘন্টা পর বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ ২৪ ঘন্টায় ১৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে। এদিন দেশের ৩৪টি ল্যাবে ৫,৮৬৭ জনের নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত ১২,৪২৫। আমরা গতদিন পর্যন্ত ৩৩টি ল্যাব ছিল, আজকে আমাদের ৩৪টি ল্যাবে পরীক্ষা হয়েছে এবং আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩০ জন এবং এ পর্যন্ত ১,৯১০ জন। লকডাউন শিথিল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রেক্ষাপটে একটি নির্দেশনা প্রস্তুত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য একগুচ্ছ কারিগরি নির্দেশনা প্রস্তুত করা হয়েছে। একদিনে ১০৭ জন আইসোলেশনে গেছেন বলেও জানানো হয় বুলেটিনে। এ নিয়ে বর্তমানে আইসোলেশনে আছেন ১,৭৭১ জন। করার জন্য সংশ্লিষ্ট আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মনে রাখবেন, আগামী জুন মাসে দেশে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। দুপুরে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আগামী ২০ মের মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধের ব্যবহার শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে মানুষ। প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টাও চলছে জোরে সোরেই। বিশ্বব্যাপী ৮টি দেশ করোনা প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি দেশ কয়েক ধাপ এগিয়েছেও। বিশ্বব্যাপী ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা যখন চলছে, বাংলাদেশ তখন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও চীনের একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করে আলোচনা কিছুটা এগিয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর আশাবাদী আগামী জুনেই বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে পারবে। দুটো ভ্যাকসিনেরই বোথ অক্সফোর্ড এবং আপনার চায়নার দুটো ভ্যাকসিনেরই ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের দেশে করার জন্য আসলে কথাবার্তা চলছে আইসিডিডিআরবির সঙ্গে। তো এই ক্লিনিক্যাল ট্রায়ালটা আশা করি আমাদের দেশে হবে। এটির প্রয়োজনও আছে। ধরেন ইউরোপিয়ান অথবা আমেরিকান মানুষের মধ্যে যে ভ্যাকসিনটা কাজ করবে, আমাদের এশিয়ান পপুলেশনের মধ্যে ঠিক ওইভাবে নাও করতে পারে। করোনা প্রতিরোধে রেমডেসিভির প্রয়োগে ভালো ফল পাওয়ার কথা জানাচ্ছে বিভিন্ন দেশ। বাংলাদেশ এরই মধ্যে ৮টি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এই ঔষধ উৎপাদনের অনুমতি দিয়েছে। রেমডেসিভির আসলে কিন্তু এটি ইবোলা রোগের জন্য তৈরি হয়েছিল, ইবোলা ভাইরাসের এগেনস্টে, বাট এটার পুরনো মেডিসিন। তো আমরা প্রায় ২ মাস আগে থেকেই আমাদের বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল অথবা আমাদের ম্যানুফ্যাকচারার তাদের সঙ্গে আলোচনায় আমরা
ধারণা করেছি যে এই রেমডেসিভির মেডিসিনটা কাজে লাগতে পারে। সেজন্য তখন থেকে আমাদের প্রিপারেশন ছিল এবং আমরা 6টি না, আমাদের 8টি ম্যানুফ্যাকচারার, আমাদের 8টি ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারদের আমরা অনুমোদন দিয়েছি। ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে এমন 2টি প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে বলেও জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। গাজীপুরে যৌতুকের দাবিতে নির্যাতনের পর গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী সহ 4 জনের বিরুদ্ধে মামলা, অভিযুক্তদের গ্রেফতারে মাঠে পুলিশ। এক মাস পর মসজিদগুলোতে শারীরিক দূরত্ব মেনে শুরু হলো জামাতে নামাজ আদায়। এতে অংশ নিতে পেরে খুশি সাধারণ মুসল্লিরা। সরকারের দেয়া স্বাস্থ্য সুরক্ষা সহ 12টি শর্ত মেনে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন বাইতুল মোকাররমের ইমাম। একই সঙ্গে সুন্নত ও নফল বাসায় পড়ার আহ্বান জানান তিনি। অদৃশ্য জীবাণু করোনা বদলে দিয়েছে পৃথিবী, বদলে গেছে জীবন আচরণও। ছোঁয়াচে এই রোগের কারণে মসজিদে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রেও আসে বিধিনিষেধ। এতে নিয়মিত মসজিদে নামাজ আদায় করা মুসল্লিরা কিছুটা অস্বস্তিতে পড়েন। বাধ্য হয়ে ঘরে নামাজ পড়তে হয় তাদের। তবে দীর্ঘ 1 মাস পর মসজিদে জামাতে নামাজ আদায় করতে পেরে এক ধরনের প্রশান্তি বোধ করছেন মুসল্লিরা। আজকে মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, খুব মনে ভিতরে খুব আনন্দ লাগলো। দূরত্ব বজায় রেখে আমরা মসজিদে নামাজ আদায় করতে পারছি একসাথে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিধিনিষেধ শিথিলের ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া 12টি শর্তের মধ্যে ঘরে বা বাসায় সুন্নত ও নফল নামাজ আদায়ের কথা থাকলেও অনেকেই নানা অজুহাতে তা মানছেন না। আমরা যারা কর্মজীবী, এখন হঠাৎ করে তো আর আমরা সেই জানামাজটা নিয়ে আসতে পারি না। যেহেতু বাইরে আসছিলাম, এখানে আমার বাসা না, আমি চেষ্টা করবো ফরজ পরে চলে যাওয়ার জন্য। প্রতি নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মসজিদের বাইরে হাত ধোয়া ও মসজিদের ভেতরে এক কাতার বাদ দিয়ে নামাজ পড়ার বিধান মানার আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম। বাইরে থেকে হাত ধুয়ে যাতে ভিতরে প্রবেশ করেন এবং কীটনাশকের ব্যবহার, অর্থাৎ ভিতরে মেঝেতে সেগুলি বারবার প্রতি ওয়াক্তে নামাজের আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে নামাজগুলি আদায় করা এবং ভিতরে দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে তারপরে কাতারগুলি করা, এসবগুলি ব্যাপারে এখানে বাস্তবায়ন হচ্ছে। আজকে জোহরের থেকে সেটা শুরু হয়েছে এবং আমরা চাই যে আমাদের মতো করে সবাই যেন সারা দেশের সব জায়গায় যেন এটাকে ফলো করে এইভাবে যেন সবাই নামাজগুলি আদায় করেন। 23 এপ্রিল থেকে তারাবি নামাজের জন্য ও 6 এপ্রিল থেকে সব নামাজ মসজিদে জামাতে পড়া শিথিল করে ধর্ম মন্ত্রণালয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা আতঙ্কের মধ্যে দীর্ঘ 1 মাস পর মাত্র 3 জন মন্ত্রীকে নিয়ে অনুষ্ঠিত হলো মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে ভিডিও কনফারেন্স ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনায় নতুন করে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকাল 11টায় সীমিত পরিসরে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এর আগে গত 6 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল দেশের শীর্ষস্থানীয় এই নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠক। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন আইন এবং আয়কর অধ্যাদেশ 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠকে। পরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সিং সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম করার জন্য আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 শীর্ষক একটি অধ্যাদেশ এখানে উপস্থাপন করা হয়েছে। এটা যদি কার্যকর হয় তাহলে জেলখানাতে আসামিকে রেখে, আইনজীবীকে তার বাসায় রেখে, সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য ডিজিটাল পদ্ধতি অ্যাপ্লাই করে বিচার কার্য করা সম্ভব হবে। ঘরে ঘরে খাদ্য পৌঁছাতে না পারার কারণে পুরোপুরি ভেঙে পড়ছে লকডাউন। ফলে দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা, এমনটাই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, গত 2 মাসে প্রায় 1.25 কোটি পরিবারকে ত্রাণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো আগামী 12ই মে 50 লাখ পরিবারকে নগদ 2,500 টাকা করে সহায়তা করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে মার্চের 25 তারিখ থেকে দেশে শুরু হয় সাধারণ ছুটি। এর পরপরই একে একে লকডাউন ঘোষণা হতে থাকে দেশের বিভিন্ন জেলা। প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করা হয় রাজধানী থেকেও।
দিন দিন করোনার প্রকোপ বাড়ায় সাধারণ ছুটি বাড়ানোর পাশাপাশি প্রায় 1.5 মাস ধরে অঘোষিত লকডাউনে পুরো দেশ। তবে সম্প্রতি খাতা কলমে ছুটি কিংবা লকডাউন থাকলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন কার্যকর করতে হলে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। আমি একদিকে বলছি যে তুমি লকডাউন, তুমি ছুটি, তুমি মানুষের সাথে মিশতে পারবে না, তুমি যাইতে পারবে না লোকজনের সাথে। আবার এমন কিছু সুযোগ খুলে দিচ্ছি যেখানে অনেকগুলো লোক যাওয়ার সুযোগ আছে। তাহলে এই দুইটা অবস্থান তো স্ববিরোধী। এটা প্রশ্ন আছে, এপিডেমিককে বাড়াবে, এতে মৃত্যুহারও বাড়বে। যাদের বাসায় খাওয়ার নেই ওখানে নিশ্চিতভাবে খাবারটা পৌঁছাবে। এটা করতে পারতেছে না বলে আমাকে সব খুলে দিতে হচ্ছে, দোকান খুলে দিতে হচ্ছে, গার্মেন্ট খুলে দিতে হচ্ছে। আমরা পুরো পটেনশিয়ালটা ব্যবহার করতে পারিনি আমার প্ল্যানিংয়ের অভাবে। তবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, শুধু খাবারের অভাবে নয়, দীর্ঘদিন হয়ে যাওয়ায় মানুষ আর ঘরে থাকতে চাইছে না। তারপরও লকডাউন কার্যকর করতে তালিকাভুক্ত 50 লাখ পরিবারকে নগদ 12.5 কোটি টাকা ও প্রায় 5 কোটি লোককে মে ও জুন মাসে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রথম দিকে আমরা শুধু কর্মহীন মানুষদের দিয়েছি যারা দৈনন্দিন আয়ের উপর নির্ভর করে, এরপরে হতদরিদ্র, তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত প্রায় 5 কোটি লোককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এরপরে যদি কেউ বলে যে খাদ্য সহায়তা পায় নাই, তাহলে এটা তথ্যটা ঠিক নয়। মে মাসে 50 লক্ষ পরিবারকে 20 কেজি করে চাল দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী 2,500 টাকা করে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেবে। ডাটাবেসটি 7 তারিখের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে এবং সেই ডাটাবেসের তালিকা অনুযায়ী উনি 12 তারিখে এই 2,500 টাকা করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেবেন। আরও 50 লক্ষ পরিবারকে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 30 কেজি করে চাল দেওয়া হবে। জনপ্রতিনিধিদের দিয়ে তালিকা প্রস্তুত করার কাজও প্রায় শেষের দিকে বলে জানান মন্ত্রী। আরেকটি বিশেষ বরাদ্দ দিব ঈদের আগে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গ্রাম কিংবা শহর কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অঘোষিত লকডাউনের দিন যতই বাড়ছে, মানুষ যেন ততই সামাজিক দূরত্ব না মানার ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠছে। এখনো মাস্ক পরতে অনীহা সাধারণ মানুষের। দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী বাজার কিংবা ব্রিজঘাটা বাজার, সব বাজারে দেখা গেল পণ্য কিনতে আসা সাধারণ মানুষ কোনো সামাজিক দূরত্বই মানছেন না। শুধু তাই নয়, অনেকে পণ্য কিনতে আসছেন মাস্ক ছাড়াই। অথচ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের কোনো বিকল্প নেই। আর বাজার কেন্দ্রিক মোটর চালিত রিক্সাগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে 2 থেকে 4 জন। সেনাবাহিনীর টহল টিম দেখে অনেকে আবার পকেটে থাকা মাস্ক পরছে। প্রতিটা বাজারে কমসে কম 10 জনের কম নয় যে আমরা ধরেছি মাস্ক পরছে না, এবং বিভিন্ন অজুহাত আছে। সো আমি মোটিভেট করার চেষ্টা করেছি যে মাস্ক কেন পরতে হবে এবং সচেতন করার চেষ্টা করেছি। অঘোষিত লকডাউনের দিন বাড়তে থাকায় নগরীর মানুষজনও আর আগের মতো সরকারের বিধিনিষেধ মানছেন না। গ্রাম কিংবা শহর, সামাজিক দূরত্ব না মানার ক্ষেত্রে সাধারণ মানুষের চিত্র একই। সব জায়গায় মানুষ সামাজিক দূরত্ব মানছে না, এমনকি মাস্ক না পরে রাস্তায় নামছে তারা। দিনভর ইচ্ছা মতো চলাচল করলেও শুধুমাত্র সেনাবাহিনীর টহল টিম দেখলে তারা সচেতন হচ্ছেন। টহলে থাকা সেনাবাহিনীর টিম লিডারও স্বীকার করলেন এই অভিযোগ। পূর্বে যে আমরা যে সচেতনতাগুলো দেখেছিলাম যে তারা মাস্ক পরে বেরোচ্ছে, সামাজিক দূরত্বটা নিশ্চিত করছে, বাট এখন এটা অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। মানুষজন মাস্ক ছাড়া বের হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যে সামাজিক দূরত্বটার কথা আমরা বলছিলাম সেটা অনেক ক্ষেত্রেই মানুষজনের বেশি বের হওয়ার ক্ষেত্রে এটা মেনটেন হচ্ছে না। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 140 জন। এর মধ্যে মারা গেছেন 12 জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন 40 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনায় উদ্বোধন করা হলো সেনাবাহিনীর জীবাণুনাশক 2টি টানেল। এই টানেলের একটিতে মানুষ এবং অন্যটি দিয়ে প্রবেশ করবে যানবাহন। সকালে নগরীর শেরেবাংলা রোডে টানেল 2টির উদ্বোধন করা হয়। পরে একে একে প্রবেশ করে ব্যক্তিগত গাড়ি ও রিক্সা সহ 3 চাকার যানবাহন। এ সময় মেডিসিন স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। একইভাবে পথচারীদের জন্য রয়েছে আলাদা টানেল। প্রতিটি টানেলে স্প্রে করার জন্য বসানো হয়েছে 1,500 লিটারের 2টি পানির ট্যাঙ্ক। ব্যতিক্রমী এই টানেল উদ্বোধন করে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তিনি উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক হেলাল হোসেন ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মির্জা সহ অনেকে উপস্থিত ছিলেন। যখন এর মধ্যে দিয়ে পাস যাবে এটার অটো সেন্সর এবং যে সলিউশনটা আছে সেই সলিউশনটা আউটার সারফেসে পড়বে এবং আউটার সারফেসে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা ডিসইনফেক্টেড হবে। এই হিসেবেই আমরা এটা তৈরি করেছি আর কি। বাংলা সময় আরও থাকছেন।
সরকারি ব্যবস্থাপনায় হাওরের ধান কেটে দেয়া শ্রমিকরা ফিরেছেন শূন্য হাতে। সকাল সন্ধ্যা কাজ করে দৈনিক 200 টাকা মজুরি পাওয়ার অভিযোগ। গাজীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায় 2 বছর আগে সদর উপজেলার নলজানি এলাকার আফজাল হোসেনের সঙ্গে বিয়ে হয় রাবেয়ার। ওই সময় যৌতুক হিসেবে আফজালকে 2 লাখ টাকার আসবাবপত্র দেয়া হয়। সম্প্রতি আবার 3 লাখ টাকা যৌতুক দাবি করে আফজাল, কিন্তু পারিবারিক অবস্থা বিবেচনায় দিতে অস্বীকৃতি জানায় রাবেয়া। এর জের ধরে গতকাল তাকে বেধড়ক মারধর করে আফজাল। পরে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাবেয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ব্যাপারে ফোন করে জানা যায় সে মারধরগ্রস্ত পরে 2 জন মিলে এখানে ইয়েতে নিয়ে এসেছিল, কাজী হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করছে ময়মনসিংহ মেডিকেলে। সে মারা গেছে। মেয়ের ভাইয়ের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাইছি এবং মামলা হয়েছে যে তাকে যৌতুকের জন্য মারধর করে তার পরিবারের লোকজন মেরে ফেলছে। বাজার 2000 কোটি টাকার হলেও এখনো বিক্রি করতে পারেনি 1 গজ ধান কাপড়। চট্টগ্রামে টেরি বাজারের ব্যবসায়ীরা ব্যাংক ঋণ নিয়ে ভারত, চীন সহ বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকার পণ্য এনেছেন, কিন্তু সেগুলো পড়ে আছে গুদাম ও সমুদ্র এবং স্থলবন্দরে। সারা বছর বসে থাকলেও ঈদের এই মৌসুমে বেচা বিক্রি করতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রতি বছর রমজানে 15 দিন আগে থেকে থান কাপড়ের বড় পাইকারি বাজার চট্টগ্রামের টেরি বাজারে থাকে হাজারো ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে কর্মচাঞ্চল্য সেই চিত্র। দোকানে তালা ঝুলানো, চারিদিকে শুনশান নীরবতা। কোটি কোটি টাকার কাপড় আনলেও ব্যবসায়ীরা বিক্রি করতে পারেননি 1 গজ কাপড়ও। 1 পিস মাল আমরা বিক্রি করতে পারি নাই। এই কাপড়ের মূল্য 3 ভাগের 1 ভাগ দাম হয়ে যাবে রমজানের পরে। 2,500 কোটি টাকার মাল স্টক আছে, আমরা কিছু করতে পারতেছি না, কুলো নেই। এখন বন্ধের মধ্যে আমরা কি করবো? এখন মালগুলি কি হবে? আমাদের মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিদায় আমরা এখন কি অবস্থায় যাবো? আমরা কোন দিকে যাবো? আমরা এখন পথের মধ্যে নেমে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ভারত, পাকিস্তান ও চীন সহ নানা দেশ থেকে সমুদ্র ও স্থলবন্দর দিয়ে আনা হয়েছে 2000 কোটি টাকার কাপড়। তাই ঈদের আগে সীমিত আকারে দোকান খোলার দাবি ব্যবসায়ী সমিতির। সরকার যদি প্রণোদনা ঘোষণার পরে আমাদেরকে যদি থোক বরাদ্দ না দেয়, তাহলে এই ব্যবসায়ীরা উচিত ভবিষ্যতে একবারে নিঃস্ব হয়ে যাবে। এই অবস্থায় স্বল্প সুদে ব্যাংক ঋণ ও প্রণোদনার দাবি ব্যবসায়ী নেতাদের। আমরা ক্ষতিপূরণ চাচ্ছি না, আমরা সরকারের থেকে যে প্রণোদনা ঘোষণা করেছে সেটা আমাদেরকে স্বল্প সুদে আমাদেরকে লোন দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। টেরি বাজারে 2000-এর বেশি দোকানে কর্মচারী রয়েছে 15,000। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের ডাকে সাড়া দিয়ে তড়িঘড়ি করে যারা হাওরের ধানে কৃষকের গোলা ভরেছেন, সেই শ্রমিকদের শূন্য পকেটে ফিরতে হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশা থেকে গাইবান্ধায় ফিরে আসা শ্রমিকদের অভিযোগ, সকাল সন্ধ্যা কাজ করে পেয়েছেন 200 টাকা দৈনিক মজুরি। রিপন আকন্দকে সঙ্গে নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সুনামগঞ্জের ধর্মপাশার মামুদনগরে 13 দিন ধান কাটার পর গাইবান্ধায় ফিরে আসে 40 জন শ্রমিক। তাদের অভিযোগ, ধান কাটার পর নিয়ম অনুযায়ী 7 ভাগের 1 ভাগ প্রাপ্য হলেও তা পায়নি শ্রমিকরা। সেখানকার ইউপি সদস্য সহ সংশ্লিষ্টদের গাফিলতির কারণে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি তাদের। দিন হাজিরা 150 টাকা করে পড়ছে এবং খাওয়ার প্রচুর কষ্ট। 7 ভাগের 1 ভাগ জনগণকে তো বাতার নেবে, ধানটারও ভাগ পাই না। বড় মৌসুমে ধান কাটার কাজ করে উপার্জিত অর্থ সঞ্চয় করে বছরের অনেকটা সময় যারা সংসারের খরচ বহন করে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি কৃষক নেতাদের। সরকারের দায়িত্ব দ্রুত গতিতে এই মানুষদেরকে তাদের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা যেহেতু এখানকার মালিক পরিশোধ করেনি এবং রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়ে এদেরকে পাঠিয়েছে, রাষ্ট্র জেলা প্রশাসন মিলে এদের ন্যায্য মজুরি পরিশোধ করবে। গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত সচিব, সংসদ সদস্য ও কৃষক লীগের সাধারণ সম্পাদক বলছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন। মালিক হিসাবে যারা এই ধানগুলো কেটে নিয়েছে তারা তাদের যেন মূল্যটা দেয়, এটা আদায় করে নিতে হবে। কৃষককে কখনো কোনোভাবে ঠকানো যাবে না। যদি কোনো অসুবিধা হলে তো তাৎক্ষণিক জানানোর কথা ওদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে। ঠিক আছে, আমি ডিসি কে বলে দিচ্ছি, সে খোঁজ খবর নিয়ে দেখবে কারা ফিরেছে, তাদের কি কমপ্লেন। ফিরে আসা 40 শ্রমিক জানান, 13 দিনে 91 বিঘা জমির ধান কেটে ভাগে পাওয়া 188 মণ ধান বিক্রি করে দৈনিক এক একজনের মজুরি মাত্র 213 টাকা পড়েছে।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নাটোরে আগামী 20 মে শুরু হবে গাছ থেকে আম নামানো। একই সঙ্গে 21 মে থেকে লিচু নামানোর দিন নির্ধারণ করেছেন জেলা প্রশাসন। দুপুরে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এর আগে নিজ কার্যালয় কৃষি বিভাগের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় এবছরের আম ও লিচু নামানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে 20 মে গোপালভোগ জাতের আম এবং 21 মে লিচু নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর সবশেষ গৌরমতি জাতের আম নামানো শুরু হবে 15 আগস্ট। চলতি বছর নাটোরে ৭৭,৩০৫ মেট্রিক টন আম এবং ৮,৩০৭ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। করোনা পরিস্থিতিতে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে আজও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে জনপ্রতিনিধি ও বিজিবি সহ বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে তাদের সহায়তা দেয়া হয়। বিস্তারিত প্রতিবেদনে। নরসিংদীতে করোনা পরিস্থিতিতে শহরের শাপলা চত্বর এলাকায় নিজ কার্যালয়ে 20,000 অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেন মেয়র কামরুজ্জামান। এছাড়া রমজান মাস উপলক্ষে প্রতিদিন 5,000 প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে মেয়রের পক্ষ থেকে। যতদিন পর্যন্ত এই করোনা ভাইরাসের কারণে মানুষের সমস্যা থাকবে, মানুষের খাদ্যের চাহিদা থাকবে, ততদিন পর্যন্ত আমি মানুষের খাদ্য দিয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়ায় ড্রিমস ফর ডিসেবিলিটি ফাউন্ডেশন 120 জন প্রতিবন্ধীকে ঈদ উপহার ও খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়া পাশে আছি আমরা এর পক্ষ থেকে হিজরা ও বেদে সম্প্রদায়কে আর্থিক সহায়তা দেওয়া হয়। নিম্ন আয়ের যারা আছে তাদেরকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে শুধু সরকার একা পারবে না, সরকারের সাথে সাথে সচ্ছল এবং যাদের ফিক্সড ইনকাম আছে এমন গ্রুপ সবাই আমাদের এগিয়ে আসতে হবে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী এলাকার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। নেত্রকোনার কমলাকান্দা উপজেলার 2 শতাধিক মানুষের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি সদস্যরা। নাটোরের গুরুদাসপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী। এদিকে গাইবান্ধায় কর্মহীন মানুষের হাতে সপ্তম দিনের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দিয়েছে গাইবান্ধার মানবতার বাজার। করোনায় তারুণ্যের উদ্যোগে খোলা হয়েছে এই মানবতার বাজার। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গোপালগঞ্জে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে টুঙ্গিপাড়া উপজেলার প্রতিবন্ধী কৃষক নওয়াব আলীর 1 একর জমির ধান কেটে দেন তারা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন কর্মী সমর্থকরা। বিনা খরচে ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষক নওয়াব আলী। পাশাপাশি এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে 15টি বানর হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 4 সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুর নাহান নাজিমকে। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন জেলা প্রশাসক। গত 5 মে বিকেলে খাবারে বিষ মিশিয়ে ওই বানরগুলোকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আলাদা 2টি মামলা করে বন বিভাগ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এবং এর সদস্য হিসেবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা পানি সম্পদ কর্মকর্তা এবং সহকারী বন সংরক্ষক। এর কারণ উদ্ঘাটন এবং মৃত বানর যেগুলো এখনো বর্তমানে আছে তাদেরকে তাদের সংরক্ষণের বিষয়ে সুপারিশ প্রদানের জন্য এই কমিটি করেছে এবং 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করার জন্য। খাগড়াছড়িতে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় 4 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পুলিশ জানায় গত 6 মে রাতে পানছড়ি উপজেলা একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এরাকো চাকমা। এলাকাবাসীর গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়লে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় এরাকো। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 4 পুলিশ সদস্যকে ক্লোজ করে জেলা পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় একদিনে 13 জন সহ মৃত্যু প্রায় 200। নতুন শনাক্ত 700-র বেশি, আক্রান্ত ছাড়ালো 12,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষা শুরু। 1 মাস পর মসজিদগুলোতে শুরু হলো জামাতে নামাজ আদায়। শারীরিক দূরত্ব বজায় রেখে অংশ নিলেন মুসল্লিরা।
মাত্র 3 মন্ত্রীকে নিয়ে বসলো মন্ত্রী পরিষদ বৈঠক। 12ই মে 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন জুন থেকে বাংলাদেশে পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা ঔষধ প্রশাসনের। 20 মের মধ্যে পাওয়া যাবে রেমডিসিভির। এবং গুদাম ও বন্দরে পড়ে আছে চট্টগ্রামে টেরি বাজারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার পণ্য। ঈদের মৌসুমে বেচা বিক্রি না হওয়ায় বড় ধরনের ক্ষতির শঙ্কা। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় news.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।